ডিয়ার লার্নার্স, ফ্রি হ্যান্ড রাইটিং এর আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা ইতিমধ্যে 5টি ক্লাস শেষ করেছি। আজকে 6তম দিনের ক্লাস। তো ইংরেজিতে যাদের সেন্টেন্স মেকিং এ সমস্যা হয় বা যারা সেন্টেন্স মেক করতে শুরু করছো, ছোট সেন্টেন্স হোক বড় সেন্টেন্স হোক, ওকে, অ্যাডভান্স লেভেলের যেই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আছে সেগুলোর সমাধান সহ আমরা এই কোর্সটা করতেছি। যে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে যেই যে জায়গাগুলোতে আমাদের সমস্যা হয় এর ডিটেলস ব্যাখ্যা সহ এর সমাধানে গিয়ে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করব। ওকে, তাহলে ক্লাসটি শুরু করা যাক। ওয়ার্ড নাম্বার 22, ব্রেক। ব্রেক শব্দটা মূলত একটা ভার্ব, যার অর্থ কি ভাঙা। আর ব্রেকিং, এই ব্রেকের সাথে আইএনজি যুক্ত করলে ব্রেকিং হয়ে যায়, যা নাউন, অর্থ দাঁড়ায় ভাঙা বা বিরতি। কাজ ভাঙার শব্দ সবাইকে অবাক করলো। আচ্ছা বলো তো, এই বাক্যের সাবজেক্ট কে? কাজ ভাঙার শব্দ সবাইকে অবাক করলো। কে সবাইকে অবাক করলো? কাজ ভাঙার শব্দ। তাহলে যে কাজটা করছে সে হচ্ছে কে? সাবজেক্ট। তাহলে কাজ ভাঙার শব্দ হচ্ছে সাবজেক্ট। তাহলে কাজ ভাঙার শব্দ এটা হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিলাম। সাবজেক্ট। অবাক করলো, এই অবাক করাটা হচ্ছে কি বলতো? অবাক করাটা হচ্ছে ভার্ব। এই অবাক করাটা শব্দটা আমরা ভার্ব ধরে নেব। এবং সবাইকে, কাকে? সবাইকে। হু বা হুম দ্বারা, সরি, হোয়াট বা হুম দ্বারা যদি যখন আমরা ভার্বকে কোশ্চেন করি যে কাকে অবাক করলো বা কি অবাক করলো, তখন যে উত্তরটা পাবো সেইটা যদি যথাযথ উত্তর হয় তাহলে সেটা হবে কি? অবজেক্ট। এই সবাইকে হচ্ছে তাহলে অবজেক্ট। এখন দেখো, আমরা এই বাক্যের সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম, হ্যাঁ সংক্ষেপে, হ্যাঁ সাবজেক্ট এটা বুঝে নিবে যে এটা অবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা বাক্যের সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম এবং ভার্ব পেলাম। বাক্যটা তাহলে লেখা যায় আমরা, হ্যাঁ। এর আগে আমরা একটু স্ট্রাকচারটা লিখি যে একটা সাধারণ বাক্যের, এটা যেহেতু কাজ ভাঙার শব্দ সবাইকে অবাক করলো, এটা হচ্ছে একটা সাধারণ বাক্য, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, একদম সাধারণ রুল। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই রুলে আমরা এই বাক্যটা গঠন করব। দেখো, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কাজ ভাঙার শব্দ। কি ভাঙার শব্দ? কাজ ভাঙার। তাহলে শব্দটা হচ্ছে কি এখানের বলতো? আচ্ছা, এখানে একটা কাজ করি, শব্দটা না দেই, হ্যাঁ। এরপরও এটা সাবজেক্টই থাকে, হ্যাঁ। কাজ ভাঙা সবাইকে অবাক করলো। কাজ ভাঙার বিষয়টি, হ্যাঁ, যেটা কাজ ভেঙে গেছে এই বিষয়টা সবাইকে অবাক করে দিল। তাহলে কাজ ভাঙা, কাজ ভাঙা এটা একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, কাচ, কাচ ইংরেজি হচ্ছে কি? গ্লাস। এবং ভাঙা ইংরেজি কি? ব্রেক। আর আইএনজি ব্রেকিং, এটা হয়ে যাবে কি? জিরান্ড বা নাউন। আমরা জিরান্ড, জিরান্ড বা একে নাউনও বলতে পারি। জিরান্ড, জিরান্ডকে আমরা নাউন বলতে পারবো, হ্যাঁ। জিরান্ডকে নাউন বলতে পারবো। আর জিরান্ড হয় কখন? যখন ভার প্লাস আইএনজি হয়, সেটাই হচ্ছে জিরান্ড। যখন হয় ভার প্লাস আইএনজি, সেটাকেই আমরা জিরান্ড বলবো। এই জিরান্ডের পূর্বে কি বসবে? দা বসবে। এবার লিখি যে, ধরো এখানে ফুল স্টপ দিলাম, যে দা, দা প্লাস জিরান্ড বা হচ্ছে নাউন, হ্যাঁ। ওকে, জিরান্ড বা নাউনের পূর্বে একটা দা বসবে। তাহলে এখানে আমরা দা বসিয়ে দেই। দা, এখন ভাঙা,
কি ভাঙা? কাজ ভাঙা। তাহলে ভাঙাটা আগে আসবে। হ্যাঁ, কাজ ভাঙা। তাহলে ভাঙাটা দ্য ব্রেকিং ভাঙা অফ গ্লাস। কাজ ভাঙা, দ্য ব্রেকিং ভাঙা অফ গ্লাস। কিসের ভাঙা? কাজ ভাঙা। দ্য ব্রেকিং অফ গ্লাস। এখন ভার্ব হবে কি বলতো? অবাক করা। অবাক করাটা ভার্ব, তাহলে এইটার ইংরেজি কি অবাক করা? স্টার্টল। স্টার্টল, এটা যেহেতু পাস্ট টেন্স, করলো পাস্ট টেন্স, তাই এটার সাথে ডি যোগ হবে, স্টার্টলড। অর্থাৎ কি অবাক করলো বা করেছিল। কাকে? সবাইকে। সবাইকেটা অবজেক্ট, তাহলে সবাইকে ইংরেজি এভরিওয়ান। এভরিওয়ান। দ্য ব্রেকিং অফ দ্য গ্লাস, কাজ ভাঙা, অফ গ্লাস, স্টার্টলড, অবাক করেছিল এভরিওয়ান, সবাইকে। কাজ ভাঙা সবাইকে অবাক করেছিল। এখানে দা হচ্ছে ডিটারমিনার, ব্রেকিংটা কি বলতো? এটা একটা জিরান্ড বা নাউন অফ প্রিপোজিশন, এবং এরপরে কি? গ্লাস। আচ্ছা, গ্লাস একটা যেহেতু নাউন, এর পূর্বে একটা ডিটারমিনার ব্যবহৃত হবে, দা। দা, কেননা একটা নাউন, এই যে নাউনটা একটা ডিটারমিনার ছাড়া বসে না, তাহলে দা, এরপরে গ্লাস নাউন, স্টার্ট অল ভার্ব, এবং এভরিওয়ান হচ্ছে কি বলতো? এভরিওয়ানটা একটা প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, আর এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে। ব্রেক শব্দটা ভাঙা, ব্রেক অর্থ ভাঙা, যা একটা ভার্ব। সে ভুলবশত ফুলদানি ভেঙে দিল। সে, কে ফুলদানি ভেঙে দিল? সে ফুলদানি ভেঙে দিল। সেটা কি? একটা সাবজেক্ট। এখন ভেঙে দেওয়াটা একটা ভার্ব। কিভাবে ভেঙে দিল? ভুলবশত, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবং ফুলদানি, কি ভেঙে দিল? ফুলদানি ভেঙে দিল, এটা একটা অবজেক্ট। তাহলে সে হচ্ছে কি? সাবজেক্ট। আমরা লিখে দেই পাশে। হ্যাঁ, এটা একটা সাবজেক্ট। ভুলবশত, এটা কি? একটা অ্যাডভার্ব, ঠিক না? কিভাবে ভাঙলো? ভুলবশত ভাঙলো, তাহলে অ্যাডভার্ব। ভুলবশতটা কি? অ্যাডভার্ব। ফুলদানি, এটা কি? একটা অবজেক্ট। এবং ভেঙে দেওয়াটা কি? একটা ভার্ব। ভেঙে দেওয়াটা একটা ভার্ব। সেন্টেন্সটা কি হবে? যে সে, শি মানে হচ্ছে সে। কে? সে। কে ভেঙে দিল? সে ভেঙে দিল। শি, সে, সে কি করলো? ভেঙে দিল। এখন ভাঙা ইংরেজি কি? ব্রেক। ব্রেকের পাস্ট ফর্ম দেখো, ভেঙে দিল, এটা কি? পাস্ট টেন্স, তাই এখানে ব্রোক হবে। ব্রোক, শি ব্রোক, সে ভেঙে দিয়েছিল বা সে ভেঙে দিল। কি ভেঙে দিল? ফুলদানি। ফুলদানি ইংরেজি কি? ভেইজ। আর ভেইজের পূর্বে একটা দা ডিটারমিনার বসবে, কেননা ভেইজটা একটা নাউন। দা ভেইজ। সে ফুলদানি ভেঙে দিল। কিভাবে বলতো? কিভাবে শব্দটা হচ্ছে কি? এখানে অ্যাডভার্ব। কিভাবে ভেঙে দিল? ভুলবশত, অর্থাৎ অ্যাক্সিডেন্টলি। অ্যাক্সিডেন্টলি, সে ভুলবশত ফুলদানি ভেঙে দিল, এটা একটা কি? অ্যাডভার্ব। তাহলে সাবজেক্ট শি ব্রোক, শব্দটা ভার্ব, দা ডিটারমিনার, এবং ভেইজ কি? ভেইজ হচ্ছে একটা নাউন, অ্যাক্সিডেন্টলি একটা অ্যাডভার্ব। শি ব্রোক দ্য ভেজ অ্যাক্সিডেন্টলি, সে ভুলবশত ফুলদানি ভেঙে দিল। ব্রেকেবল শব্দটি অ্যাডজেক্টিভ, যার অর্থ ভাঙা যায় এমন। ব্রেকেবল শব্দটি অ্যাডজেক্টিভ। এই কাজটি ভাঙা যায়, এই কাজটি ভাঙা যায়। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? কে কাজ করবে বলো তো? সাবজেক্ট। এই কাজটি হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট। ভাঙা যায়, এখানে কি ভার্ব আছে বলো তো? ভার্ব দেখতে পাও তুমি বাংলা লেখার মধ্যে? কি ভার্ব দেখতে পাও? কমেন্ট করো তো। এখানে বাংলা লেখার মধ্যে ভার্ব নেই, এখানে ভার্ব আনতে হবে। এখানে যে ভার্বটা আনতে হবে সেটা হবে একটা লিঙ্কিং ভার্ব, বা আমরা একাধারে এটাকে মেইন ভার্বও বলতে পারবো। তো এটা যেহেতু লিঙ্কিং ভার্ব হবে, যা এই কাজ তাই ভাঙা যায়। এখানে আমরা একটা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। দেখো, যা এই কাজ তা ভাঙা যায়, তাহলে এটা হবে একটা কমপ্লিমেন্ট যুক্ত বাক্য।
আর ভাঙা যায় এই শব্দটা হবে একটা কমপ্লিমেন্ট। আমরা কমপ্লিমেন্টের ক্লাসে ওই যে বেসিক টু অ্যাডভান্স, আমাদের এই চ্যানেলের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার ওই প্লেলিস্টে গেলে দেখতে পারবা যে কমপ্লিমেন্ট নামে একটা ক্লাস আছে, ওখানে সবগুলা ক্লাসই করবা। তো সেই কমপ্লিমেন্টের ক্লাস সম্পর্কে, কমপ্লিমেন্টটা জানতে পারলে তুমি এই বিষয়টা একদম ক্লিয়ার হতে পারবা যে কমপ্লিমেন্ট কোথায় বসে কোথায় বসে না, কেন বসে, এর কারণ কি। তো এই কমপ্লিমেন্টটা কাজ সম্পর্কে অতিরিক্ত ধারণা দিবে ভাঙা যায় শব্দটা। এখন বাক্যটা যদি আমরা লিখতে যাই, সাবজেক্ট হবে এই কাজটি, মানে দিস গ্লাস, এই শব্দটা হচ্ছে কি সাবজেক্ট বাক্যের। তাহলে দিস গ্লাস সাবজেক্ট দিয়ে দেই, দিস গ্লাস, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এখন একটা ভার্ব আনতে হবে যেটা লিঙ্কিং ভার্ব হবে। ভার্বটা লিঙ্কিং ভার্ব হিসেবে অনেক কিছু আসে, অনেক ভার্ব আসে। তো এর মধ্যে একটা ভার্ব হচ্ছে বি ভার্ব। বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারবে। দেখো এই বি ভার্বটা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এর ফর্ম হবে ইজ, আর, এম, এম ইজ আর, এগুলো হবে কি প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। আবার হবে পাস্ট টেন্সে ওয়াজ, আবার হবে কি ওয়ার, এগুলো হবে পাস্ট টেন্সে। তো এখানে আমরা দিস গ্লাস, এটা যেহেতু কি বলতো এটা হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা সিঙ্গুলার একটা ভার্ব নিয়ে আসবো ইজ। ইজ আমরা সিঙ্গুলার ভার্ব নিয়ে আসলাম। দ্য গ্লাস ইজ, গ্লাসটি হয় কেমন বলতো, ভাঙা যায় এমন, অর্থাৎ ব্রেকেবল, ব্রেকেবল নিয়ে আসবো। দ্য গ্লাস ইজ ব্রেকেবল, এই ব্রেকেবলটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। দ্য গ্লাস, গ্লাসটি ইজ হয় ব্রেকেবল, ভাঙা যায় এমন, অর্থাৎ ব্রেকেবল শব্দটা কমপ্লিমেন্ট, এবং এই কমপ্লিমেন্ট শব্দটা দ্য গ্লাস, দিস গ্লাস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই ইজটা লিঙ্কিং ভার্ব এবং ব্রেকেবল কমপ্লিমেন্ট, আর লিঙ্কিং ভার্বের পরেই সাধারণত কমপ্লিমেন্ট ব্যবহৃত হবে, আর কমপ্লিমেন্টের পূর্বের ভার্বটি লিঙ্কিং ভার্ব হবে। ক্লিয়ার? ওকে। এখন কনজুগেশন অফ ভার্ব কি হবে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রেক এখানে ও এবং কে ই হইছে, এবং ব্রোকেন কে ই এন, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ওয়ার্ড নাম্বার 23, ব্রিড। ব্রিড শব্দের অর্থ কি বলতো? ব্রিড শব্দের অর্থ প্রজনন করা বা জন্মানো, আর ব্রিডিং, ব্রিডের সাথে আইএনজি যুক্ত করলে নাউন হয়ে যায়, যেটাকে আমরা জিরান্ড বলতে পারবো, প্রজনন বা পালন। ঘোড়ার প্রজননে যত্নের প্রয়োজন। এই বাক্যের সাবজেক্ট কে বলতো? ঘোড়ার প্রজননে কার যত্নের প্রয়োজন? ঘোড়ার প্রজননে। এই এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। কিসের প্রয়োজন? যত্নের। কি প্রয়োজন? যত্ন প্রয়োজন। এই এটা হবে অবজেক্ট, এবং প্রয়োজনটা হবে কি বলতো? ভার্ব। তাহলে ঘোড়ার প্রজননে এটার ইংরেজি কি হবে? প্রজনন অফ ঘোড়া, ঠিক না? দেখো ঘোড়ার প্রজননে, এই দ্বিতীয় বাক্যটা, দ্বিতীয় ওয়ার্ডটা আগে আসবে, এরপরে প্রথম ওয়ার্ডটা যাবে। এই ধরনের ওয়ার্ড থাকলে, যে দেখো ঘোড়ার প্রজননে, পজিটিভ জাতীয়, ঠিক না? তাহলে এই ধরনের থাকলে ঘোড়ার, র এর সাথে প্রিপোজিশন অফ হবে, এরকম থাকলে এক্স চিহ্ন হবে। মনে রাখো যে প্রজননেটা আগে আসবে এবং ঘোড়ারটা পরে যাবে। তাহলে প্রজননে আগে আসলে প্রজনন ইংরেজি কি আমরা জানলাম যে ব্রিডিং। তাহলে ব্রিডিং শব্দটা কি একা একা বসতে পারে বাক্যে? অবশ্যই না। কিভাবে বসবে? একটা ডিটারমিনার নিয়ে বসবে, ডিটারমিনার দা, দা ব্রিডিং, দা ব্রিডিং। প্রিপোজিশন অফ বসিয়ে দিলাম, দা ব্রিডিং অফ। এখন হবে কি একটা নাউন, হর্সেস, দা ব্রিডিং অফ হর্সেস, ঘোড়ার প্রজননে। ভার্ব কি হবে? মেইন ভার্ব কোনটা বলো তো? এখন একটা মেইন ভার্ব নিতে হবে। প্রয়োজন ইংরেজি কি? নিড। এখানে হবে কি রিকোয়ার্স, QUIRES, রিকোয়ার্স। কি প্রয়োজন বলো তো? যত্নের। যত্ন ইংরেজি কি? কেয়ার।
বাক্যটি কি হলো? দ্য ব্রিডিং অফ হর্সেস, ঘোড়ার প্রজননে রিকোয়ার্স, প্রয়োজন, কেয়ার। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য ব্রিডিং অফ রিকোয়ার্স, দ্য ব্রিডিং অফ হর্সেস, তাই এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে, রিকোয়ার এটার সাথে এস, রিকোয়ার্স কেয়ার। আর এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা। ওকে, ব্রিড শব্দটি ভার্ব, অর্থ প্রজনন করা বা জন্মানো। কৃষকরা দুধের জন্য গরু প্রজনন করে, কৃষকরা দুধের জন্য গরু প্রজনন করে। এখন কে করে? কৃষকরা। কি করে? গরু প্রজনন করে। এই যে প্রজনন করা, ইংরেজি হচ্ছে কি ব্রিড। এই প্রজনন করাটা হবে ভার্ব, কে করে? কৃষকরা, এটা হবে সাবজেক্ট, এবং কিসের জন্য করে? সরি, কাকে করে? গরু করে, গরুকে করে, কিসের জন্য? দুধের জন্য। এটা হবে কি বলতো? প্রিপজিশনাল ফ্রেজ হবে এই জন্য কথাটার জন্য, কারণ কজ বোঝায়, ঠিক না? এখন তাহলে সাবজেক্ট হবে কি? কৃষকরা। কৃষকরা নিয়ে আসি, কৃষকরা কি? ফার্মার। এখন যেহেতু ফার্মার্স হবে, কেননা কৃষকরা কথাটি আছে, প্লুরাল কথাটি আছে, সেই জন্য ফার্মারের সাথে এস যুক্ত করলে আর আমাদের ডিটারমিনার নিতে হবে না, তাহলে আমরা শুধুমাত্র ফার্মার্সই বসাতে পারি। তো ফার্মার্স, কৃষকেরা কি করে? প্রজনন করে, ব্রিড, প্রজনন করে। এটা যেহেতু ফার্মার্স প্লুরাল, তাই এখানে এসও হবে না, যদিও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তবুও এটা এস হবে না, কেননা এটা ফার্মার্স প্লুরাল। সিঙ্গুলার হলে এস হতো, ফার্মার হলে এস হতো। তো ফার্মার্স ব্রিড, কৃষকেরা প্রজনন করে, কি প্রজনন করে? গরু। তাহলে কাউস, যেহেতু অনেকজন কৃষক তাই কাউস, কৃষকেরা গরু প্রজনন করে। কেন? দুধের জন্য। ফর, জন্য কথাটার সাথে প্রিপজিশন ফরের একটা সম্পর্ক আছে, কেননা অর্থগত দিকে এফ ওয়ার, ফর অর্থ কি বলতো? জন্য। তো ফর কিসের জন্য? মিল্ক, দুধের জন্য। হয়ে গেল আমাদের বাক্যটি। তো ফার্মার্স ব্রিড, কৃষকেরা প্রজনন করে কাউস, গরু, ফর মিল্ক, দুধের জন্য। কৃষকেরা দুধের জন্য গরু প্রজনন করে। ওকে, ব্রিডেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ প্রজনন যোগ্য। এই প্রাণীগুলো প্রজনন যোগ্য। দেখো, এই প্রাণীগুলো প্রজনন যোগ্য, যা এই প্রাণীগুলো তাই প্রজনন যোগ্য। তাই আমরা এখানে একটা সমান চিহ্ন দিতে পারি, এবং সমান চিহ্নর মানে হচ্ছে এই যে যা এই প্রাণীগুলো তাই প্রজননযোগ্য, এবং এই প্রজননযোগ্য শব্দের হচ্ছে একটা কমপ্লিমেন্ট, আবার এটা অ্যাডজেক্টিভও। এই অ্যাডজেক্টিভটি প্রাণীগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই এটা হবে কমপ্লিমেন্ট। এবং এখানে দেখো ভার্ব কিন্তু পাওয়া যাচ্ছে না, হ্যাঁ ভার্ব হারিয়ে গেছে। এই ভার্ব যেহেতু হারাইছে, এখানে একটা লিঙ্কিং ভার্ব আসবে, যেহেতু এখানে একটা কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্টের পূর্বে একটা লিঙ্কিং ভার্ব বসবে, এবং লিঙ্কিং ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট বসবে, ঠিক না? ওকে, তাহলে এখানে সাবজেক্ট আমরা নিয়ে আসি যে এই প্রাণীগুলো। এই প্রাণীগুলো ইংরেজি কি? দিস। দিস দেখো প্লুরাল ডিটারমিনার, ঠিক না? দিস, দিস অ্যানিমেল, অ্যানিমেলস, দিস অ্যানিমেলস, এই পশুগুলো বা এই প্রাণীগুলো কেমন হয়? হয় ইংরেজি হচ্ছে কি? আর। আর হচ্ছে কি বলতো? প্লুরাল। লিঙ্কিং ভার্ব একটা বি ভার্ব, বি ভার্ব লিঙ্কিং ভার্ব হতে পারে, এবং বি ভার্বের একটা ফর্ম আর, সেই আরটা এখানে নিয়ে আসলাম, যেই আরটা প্লুরাল। এই আর এরপরে কি প্রজননযোগ্য ইংরেজি আমরা জানি ব্রিডেবল, ব্রিড, এ বি এল ই, ব্রিডেবল, প্রজননযোগ্য। বসিয়ে দিলাম দিস অ্যানিমেলস আর ব্রিডেবল, এই প্রাণীগুলো হয় প্রজননযোগ্য। ওকে, তাহলে কনজুগেশন অফ ভার্ব কি হবে? ব্রিড, 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 ব্রিড ডবল ইডি, আর এটা সিঙ্গেল ইডি, এটাও সিঙ্গেল ইডি। তাহলে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকবে, শুধুমাত্র প্রেজেন্ট ফর্মে একটা ই বেশি হবে, একটু আলাদা। প্রেজেন্টটা এবং পাস্ট পার্টিসিপল এই দুইটাই একই রকম। ব্রিং শব্দটি কি বলতো? নাউন।
অর্থ আনা বা অনুভূতি। উপহার আনার বিষয়টি শিশুগুলোকে আনন্দিত করলো। কোন বিষয়টা? উপহার আনার বিষয়টা। এই যে এই বিষয়টা কি করলো? আনন্দিত করলো। আনন্দিত করাটা একটা ভার্ব, আর উপহার আনার বিষয়টি একটা সাবজেক্ট, কেননা এটা হচ্ছে বাক্যের কর্তা। দেখো উপহার আনার বিষয়টি কে আনন্দিত করলো বা কি আনন্দিত করলো? উপহার আনার বিষয়টি আনন্দিত করলো, তাই এটা হবে কি? সাবজেক্ট। কি আনন্দিত করলো বা কাকে আনন্দিত করলো? শিশুগুলিকে আনন্দিত করলো। কাকে বা কাদেরকে আনন্দিত করলো? শিশুদেরকে বা শিশুগুলোকে, তাই এটা হবে কি? বাক্যের অবজেক্ট। তাহলে সাবজেক্ট এইটা পাই গেলাম। উপহার আনার বিষয়টি হচ্ছে সাবজেক্ট, আনন্দিত করলো বিষয়টা, এটা হচ্ছে একটা ভার্ব, এবং শিশুগুলোকে একটা কি? অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। আমরা একটা সাধারণ বাক্যের স্ট্রাকচার এখন কি করব বলো তো? মেক করব। তাহলে সেন্টেন্স তৈরি করি। উপহার আনার বিষয়টি, উপহার আনার বিষয়টি, তাহলে আমরা এই যে আনার বিষয়টি, এই বিষয়, এই জিনিসটাকে আমরা কি বলছিলাম? যে এক্স আকারে হয়, ঠিক না? আর এক্স আকারে হয় এই আনার বিষয়টি। আনার র এর সাথে প্রিপজিশন অফের একটা সম্পর্ক আছে, তাহলে বিষয়টা ইংরেজি আগে হবে এবং উপহার আনা, উপহারটা পরে হবে। তাহলে আনার বিষয়টি আগে হবে। আনার বিষয়টি হচ্ছে ব্রিঙ্গিং, আনা। আর এর পূর্বে একটা ডিটারমিনার বসাতে হবে, কেননা নাউন একা একা বসে না বাক্যে, এটা ডিটারমিনার নিয়ে বসবে। দা ব্রিঙ্গিং, GING, দা ব্রিঙ্গিং, আনার বিষয়টি, অফ কি? গিফটস, উপহার আনার বিষয়টি আনন্দিত করলো। আনন্দিত করা ইংরেজি ডিলাইট, ডিলাইটেড, DELIGHTED, ডিলাইটেড। আনন্দিত করলো কাদেরকে? শিশুদেরকে। শিশু ইংরেজি কি? চিলড্রেন। চিলড্রেন অর্থ শিশু, আর চিলড্রেন তো বাক্যে একা একা বসতে পারে না, এটা ডিটারমিনার নিয়ে বসবে। দা চিলড্রেন, দা চিলড্রেন শিশুগুলোকে। দ্য ব্রিঙ্গিং অফ গিফটস, উপহার আনার বিষয়টি, ডিলাইটেড আনন্দিত করলো দ্য চিলড্রেন শিশুগুলোকে। ব্রিং শব্দটা ভার্ব, অর্থ আনা। অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি আনুন বা পানি দিন। হ্যাঁ, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিন। তাহলে এইটার কি সেন্টেন্স বলো তো? কমেন্টে বলো তো এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে একটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই একটা ভার্ব আসে, আমরা জানি, ঠিক না? হ্যাঁ, তাহলে এখন দেখো যে তাহলে এটা কোন ভার্বটা আসবে? আনা, ঠিক না? পানি আনুন, এই আনাটা একটা ভার্ব, এটা হবে আমাদের বাক্যের শুরুতে, ভার্ব হবে। এরপরে তো একটা অবজেক্টের প্রয়োজন। অবজেক্ট কোনটা হবে? আমাকে। এই যে আমাকে, মিটা হবে একটা অবজেক্ট। কি দিতে হবে? পানি, এক গ্লাস পানি, ঠিক না? এক গ্লাস পানি, এটা হবে অবজেক্ট। আর অনুগ্রহ করে এটা হচ্ছে যে তুমি প্লিজ বসিয়ে দিলা, ঠিক আছে? তাহলে এখন শুরুতেই প্লিজ আনলাম, প্লিজ। ব্রিং অর্থ কি? আনা। ব্রিং মি, এরপর একটা অবজেক্ট হয়। এখন আবার হয় কি? এ গ্লাস অফ, এখন দেখো প্লিজ ব্রিং মি, ব্রিং মিটা হচ্ছে কি বলতো? একটা ইনডিরেক্ট অবজেক্ট, এবং এ গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট। ওকে, এরপরে দেখো ব্রিংএবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ আনা যায় এমন। বাক্সটি আনা যায়, বাক্সটি আনা যায়। তাহলে এখানে সাবজেক্ট কি? বাক্সটি, এটা সাধারণভাবে বাক্সটি হচ্ছে সাবজেক্ট, এটা বোঝা যায়। আর ভার্ব কোনটা? ভার্ব না, এখানে ভার্ব নাই। এখানে দেখো যেটা বাক্সটি সেটাই আনা যায়,
আমরা এটা ইকুয়াল বসাতে পারি। ইকুয়াল বসিয়ে দেখো অর্থটা এরকম হয় যে যা বাক্স সেটাই কি আনা যায়। তাহলে এখানে আনা যায় এই শব্দটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। বাক্স শব্দটির কমপ্লিমেন্ট হচ্ছে আনা যায় এই শব্দ। এখন তাহলে কি করতে পারি, এখানে একটা লিঙ্কিং ভার্ব লাগবে। এখানে যেহেতু কমপ্লিমেন্ট হয়েছে তাই একটা লিঙ্কিং ভার্ব লাগবে। এখন লিঙ্কিং ভার্ব হবে যে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করা, তো বাক্সটি, একটা বাক্সের কথা বলা হচ্ছে, সিঙ্গেল নাউন সিঙ্গুলার, তাই ইজ আনা যায়। তাহলে বাক্সটি, বাক্স ইংরেজি হচ্ছে কি জানি আমরা, বক্স। আর বক্সের পূর্বে, বক্স যেহেতু একটা নাউন, তার পূর্বে একটা ডিটারমিনার দা আসবে, এরপরে বক্স, দা বক্স। বাক্সটি সিঙ্গুলার ভার্ব ইজ, দা বাক্সটি হয় আনা যায় এমন। আনা যায় এমন ইংরেজি হচ্ছে আমরা ব্রিংয়াবল, অ্যাডজেক্টিভ ব্রিংয়াবল। দা বক্স ইজ ব্রিংয়াবল, বাক্সটি আনা যায় এমন। হ্যাঁ, বাক্সটি আনা যায়। ওকে, তাহলে বাক্যটি হয়ে গেল আমাদের। এই ব্রিংয়াবল শব্দটা দা বক্সের সম্পর্কে, দা বক্সের সম্পর্কে আর কি অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই এই ব্রিংয়াবল শব্দটা কি কমপ্লিমেন্ট, এর পূর্বে একটা লিঙ্কিং ভার্ব ইজ বসেছে। ওকে, কনজুগেশন অফ ভার্ব ব্রিং, ব্রোথ, ব্রোথ, ব্রিং, ব্রোথ, ব্রোথ। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম হবে, প্রেজেন্ট ফর্মটা একটু আলাদা। বিল্ড শব্দটা কি বলতো, নির্মাণ করা। বিল্ড অর্থ নির্মাণ করা, আর বিল্ডিং শব্দের অর্থ হচ্ছে যে নির্মাণ বা ভবন। বিল্ডিং শব্দের অর্থ নির্মাণ বা ভবন। এইটা একটা নাউন। সেতু নির্মাণে 2 বছর লেগেছে, সেতু নির্মাণে 2 বছর লেগেছে। তাহলে সাবজেক্ট কি, সেতু নির্মাণে লাগা, ঠিক না? লাগা ইংরেজি হবে তোমার যে ভার্ব, লাগাটা হবে ভার্ব, এবং 2 বছর এটা কি হবে বলো তো? এটা হবে একটা অবজেক্ট। 2 বছরটা হবে অবজেক্ট, লাগা ইংরেজি হবে ভার্ব। তো লাগা মানে তো নেওয়া, ঠিক না? আচ্ছা, এখন বাক্যটা করার সময় দেখি কি হয়। সেতু নির্মাণে, সেতু নির্মাণে, নির্মাণে সেতু, ঠিক আছে? নির্মাণে সেতু হবে, কারণ দেখো এইটার সাথে কি আছে, এইটার সাথে, হ্যাঁ এইটার সাথে হচ্ছে ওই যে ওই প্রিপোজিশন অফের একটা লিঙ্ক আছে, ঠিক না? নির্মাণে, নয়কারে নে, নির্মাণ এটা একটা শব্দ, কিন্তু যখন একার যুক্ত করে একটু বসিয়ে দেওয়া হয় তাহলে এটার সাথে প্রিপোজিশন অফের একটা লিঙ্ক আছে। হ্যাঁ, তাহলে নির্মাণেটা আগে আসবে। নির্মাণে হচ্ছে বিল্ডিং, অর্থ নির্মাণ। এই নির্মাণ তো একা বসতে পারে না, তার পূর্বে একটা দি এবং বিল্ডিং, ILDING। হ্যাঁ, দ্য বিল্ডিং, নির্মাণ, কি নির্মাণ, অফ কি, ব্রিজ, সেতু নির্মাণ। দ্য বিল্ডিং, নির্মাণ, অফ ব্রিজ, নির্মাণ অফ সেতু, সেতু নির্মাণে। এখন লাগা, লাগা ইংরেজি কিন্তু তুমি এখানে টেক ব্যবহার করতে হবে, কেননা যেহেতু 2 বছর লাগছে। এইভাবে আমরা বলতে পারি যে টেক 2 ইয়ার, ঠিক না? টেক 2 ইয়ার, এটা আমরা লিখতে পারি। এখন এটা কোন টেন্সে করা, দেখো লেগেছে, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হবে। টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, টুক। আর অবজেক্ট হচ্ছে 2 ইয়ার, যেহেতু আমরা বলছি তাহলে 2 ইয়ার বসিয়ে দেই, 2 ইয়ার, YEAR, ইয়ার। আর 2 ইয়ার্স, যে 2 বছরের কথা বলা হচ্ছে, তো এখানে ইয়ার্স হবে, এস যুক্ত করে দিলাম, ইয়ার্স। আমাদের বাক্যটি হয়ে গেল, দ্য বিল্ডিং অফ ব্রিজ টুক 2 ইয়ার্স, 2 বছর লেগেছে। ওকে, বিল্ট শব্দটি ভার্ব, অর্থ তৈরি বা নির্মাণ করা, তৈরি করা বা নির্মাণ করা। তারা গত বছর একটি নতুন বাড়ি তৈরি করলো, তারা গত বছর একটি নতুন বাড়ি তৈরি করলো। বাক্যের কর্তাকে অর্থাৎ সাবজেক্টকে আর ভার্বকে বলো তো, বাক্যের কর্তাকে আর ভার্বকে। বাক্যের কর্তা হচ্ছে তারা, তারা হচ্ছে কি বাক্যের কর্তা, আমরা পেয়ে গেলাম। ভার্বকে
তৈরি করা ভার্ব। কি তৈরি করলো? একটি নতুন বাড়ি তৈরি করলো, পেয়ে গেলাম অবজেক্টও। আর গত বছর, এটা হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে, বসিয়ে দেই। বাক্যের সাবজেক্ট পেয়ে গেলাম দে। আমরা সাধারণত জানি কি যে একটা বাক্যের সাধারণ স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপরে যদি কিছু বসে সেটা হবে কি অ্যাডভার্ব, ঠিক না? এটাই তো জানি। তাহলে আমরা শুরুতেই বাক্যের সাবজেক্ট নিয়ে আসলাম দে, এরপরে সাধারণভাবে ভার্ব আসবে তৈরি করা। তৈরি করে ইংরেজি কি? বিল্ড। এখন করলো, করলো এটা তো পাস্ট টেন্সে, ঠিক না? অতীতকালে একটা কাজ সংঘটিত হয়েছে, তাই এটা বিল্ডের পাস্ট ফর্ম হচ্ছে বিল্ট, BUILT। দে বিল্ট, তারা কি করলো? তৈরি করলো। কি তৈরি করলো? একটি নতুন বাড়ি। দেখো কি তৈরি করলো, যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন আমরা অবজেক্ট পাবো, সেই অবজেক্টটা এখানে বসিয়ে দেব যে বিল্ট। বিল্ট পেলাম, এরপর অবজেক্ট হচ্ছে কি একটি নতুন বাড়ি। একটি, একটি ইংরেজি এ, নতুন নিউ, বাড়ি ইংরেজি হাউস, এ নিউ হাউস, একটি নতুন বাড়ি। এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে গত বছর, এই গত বছর ইংরেজি হচ্ছে লাস্ট ইয়ার, ঠিক না? লাস্ট ইয়ার, গত বছর একটি নতুন বাড়ি তৈরি করলো। ওকে, বিল্ডেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ নির্মাণযোগ্য। বিল্ডেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ নির্মাণযোগ্য। মডেলটি যত্ন নিয়ে নির্মাণযোগ্য। মডেলটি যত্ন নিয়ে নির্মাণযোগ্য। তাহলে এখানে ভার্ব সাবজেক্ট কি বলতো? মডেলটি, এটা হবে বাক্যের সাবজেক্ট। মডেলটি যত্ন নিয়ে নির্মাণযোগ্য, যা মডেল তাই যত্ন নিয়ে নির্মাণযোগ্য। দেখো, একটা মডেল তৈরির জন্য যত্ন নিয়েই তো নির্মাণ করতে হয়, ঠিক না? একটা মডেল যত্ন ছাড়া তো আর কোনো কিছু হয় না। হ্যাঁ, তো এই মডেলটা হচ্ছে যত্ন নিয়ে নির্মাণ করতে হবে, সেটাই বলছে যে মডেলটি যত্ন নিয়ে নির্মাণযোগ্য। তাহলে যেটা মডেল সেটাই যত্ন নিয়ে নির্মাণযোগ্য। এইটার সামনে আমরা একটা ইকুয়াল দিতে পারি, তাহলে হয়ে গেল কি এটা কমপ্লিমেন্ট হবে। মানে ইকুয়াল দিচ্ছি আমরা সাধারণত বোঝার সুবিধার্থে যে এটা একটা কমপ্লিমেন্ট হতে পারে, যে যা মডেল সেটাই যত্ন নিয়ে নির্মাণযোগ্য, এটা কমপ্লিমেন্ট যেহেতু। তাহলে এখানে ভার্ব একটা নিয়ে আসি আমরা, যেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। এই বাক্যে লিঙ্কিং ভার্বটাই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। হ্যাঁ, লিঙ্কিং ভার্বটাই মেইন ভার্ব। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব মেইন ভার্ব হতে পারে, কিন্তু সকল মেইন ভার্ব লিঙ্কিং ভার্ব না। সকল লিঙ্কিং ভার্ব মেইন ভার্ব হতে পারে। দেখো, দা মডেল, দা মডেল, মডেলটি ইজ হয়। মডেল যেহেতু একটা সিঙ্গুলার নাউন, তো সিঙ্গুলার নাউনের শেষে একটা সিঙ্গুলার ভার্ব নিয়ে নিলাম। দা মডেল ইজ, কেমন? মডেল ইজ যত্ন নিয়ে নির্মাণযোগ্য। তাহলে বিল্ডেবল আগে দিয়ে দিই অ্যাডজেক্টিভ, বিল্ডেবল। বিল্ডেবল নির্মাণযোগ্য কিভাবে বলো তো? যত্ন নিয়ে। যত্ন ইংরেজি হচ্ছে কেয়ার, আর কেয়ার শব্দের তো একা একা বসতে পারে না বাক্যে। কেয়ারের পূর্বে কি বসে একটা বলো তো? প্রিপজিশন উইথ, উইথ কেয়ার, শেষ বাক্যটি হয়ে গেল। আর উইথ কেয়ার, কেয়ারটা হচ্ছে কি এখানে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে কেয়ার। এটা কিন্তু ইজের অবজেক্ট না। ইজের অবজেক্ট কখনোই তুমি বলতে পারো না। এটা অবজেক্ট হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, এটা প্রিপজিশনের অবজেক্ট, এটা ইজ মেইন ভার্বের অবজেক্ট না। সেই জন্য আমরা এই যে বিল্ডেবল উইথ কেয়ার, এটাকে আমরা কি অবজেক্ট বলতে পারি না, এটাকে বলতে পারি আমরা কমপ্লিমেন্ট। সো দ্য মডেল সাবজেক্ট, ইজ মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এরপরে বিল্ডেবল উইথ কেয়ার, টোটাল সম্পূর্ণটা মিলিয়ে হয় একটা কমপ্লিমেন্ট। আর যদি ভাঙি তাহলে বিল্ডেবলটা অ্যাডজেক্টিভ উইথ প্রিপজিশন এবং কেয়ার হচ্ছে কি প্রিপজিশনের অবজেক্ট। হ্যাঁ, কমপ্লিমেন্টের মধ্যে
একটা প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, এগুলো কমপ্লিমেন্টের মধ্যে অবশ্যই থাকতে পারে। ওকে, কনজুগেশন অফ ভার্ব কি হবে? বিল্ড, বিল্ট, বিল্ট। দেখো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একরকম, আর প্রেজেন্ট ফর্মটা একটু আলাদা। তাহলে বিল্ড, বিল্ট, বিল্ট। বার্ন, বার্ন শব্দের অর্থ পোড়ানো। বার্নিং শব্দটি নাউন, অর্থ জ্বালা বা পোড়ানো, জ্বালা বা পোড়ানো। হ্যাঁ, কাঠ পোড়ানোর ফলে ধোঁয়া উঠলো, কাঠ পোড়ানোর ফলে ধোঁয়া উঠলো। সাবজেক্ট কি হবে? কাঠ পোড়ানো। হ্যাঁ, কাঠ পোড়ানো, উঠলো, ভার্ব ধোঁয়া, অবজেক্ট। শুরু করে দেই। কাঠ পোড়ানোর ফলে, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট তাহলে কি হবে? পোড়ানো। পোড়ানোটা হচ্ছে কি? নাউন। নাউন বাক্যে একা একা বসে না, একটা ডিটারমিনার নিয়ে বসবে, তাই দা নিয়ে আসলাম। দা, পুরানোটা হচ্ছে নাউন। বার্ন হচ্ছে ভার্ব, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা জিরান্ড হয়, আর জিরান্ড শব্দটা এই বাক্যে নাউন হবে, নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে জিরান্ড। তাহলে দা বার্নিং চলে আসলো কি? পুরানো। কি পুরানো? অফ উড, ঠিক না? অফ। এখন উড তো একা একা বসতে পারে না, উডের সাথে কি বসবে? একটা ডিটারমিনার দা, আর এরপরে উড। দ্য বার্নিং, পুরানো, অফ দ্য উড, কাঠ পুরানো বা কাঠ পুরানোর ফলে। এখন হ্যাঁ, দ্য বার্নিং অফ দ্য উড, কাঠ পুরানো। এটা কি করলো? উঠলো, ধোঁয়া উঠলো। এখন ধোঁয়া উঠলো মানে ধোঁয়া সৃষ্টি করতেছে না, কাঠ পোড়াইতেছে, এই জন্য ধোঁয়াটা কি হইতেছে? সৃষ্টি হইতেছে। তো প্রডিউসড। দেখো ইংরেজিটা হচ্ছে এইরকম, বাংলা থাকবে একরকম, ইংরেজি থাকবে আরেক রকম। এটা হতে পারে একটা ইজি বিষয়, তুমি যেভাবে করে হচ্ছে ওই সেন্টেন্সটাকে মেক করতে পারো, শুধু ওই রকম একটা অর্থ দিলেই হইল। ট্রান্সলেশন সিস্টেমটা এইরকম, তুমি ওই সেন্টেন্স মানে ইংলিশ যে মানুষগুলো থাকে তাদেরকে বুঝাতে পারলেই হইল যে এই ঘটনাটা এইরকম। দ্য বার্নিং অফ দ্য উড প্রডিউসড, উৎপন্ন করলো, কি উৎপন্ন করলো? যে ধোঁয়া। ধোঁয়া ইংরেজি হচ্ছে স্মোক। দ্য বার্নিং অফ দ্য উড, কাঠ পোড়ানোতে, প্রডিউসড উৎপন্ন হলো কি? ধোঁয়া। ওকে। হুম। বার্ন শব্দটা ভার্ব, অর্থ পুরানো বা জ্বালানো। বার্ন শব্দটা ভার্ব, পুরানো বা জ্বালানো। আগুনটি, পুরনো বাড়িটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দিল। আগুনটি, এখানে কে কাজটা করছে বলো তো? আগুন নিজে কাজ করছে, পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়াটা হচ্ছে এখানে কি বলো তো? ভার্ব। আর পুরনো বাড়িটি, পুরনো বাড়িটি হচ্ছে কি? অবজেক্ট। আর সম্পূর্ণভাবে অ্যাডভার্ব। এখন এখানে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। এই রুল অনুযায়ী আমাদের বাক্যটা আসবে। প্রথমেই সাবজেক্ট, সাবজেক্ট কি? আগুনটি। দা, দা আগুন, আগুন হচ্ছে কি? ফায়ার। ফায়ার একা বসতে পারে না, নাউন হিসেবে বাক্যের আর কি বাক্যের সাবজেক্ট হিসেবে, যেহেতু এটা নাউন বসবে তো তার তো একটা সম্মান আছে, ঠিক না? তো সে তো একা একা বসতে পারে না, তো সেই জন্য এর পূর্বে একটা দা বসবে। দা ফায়ার, আগুনটি। আগুনটি কি করলো? পুড়িয়ে দিল। পুরানো ইংরেজি হচ্ছে বার্ন। দা ফায়ার বার্ন। দেখো পুড়িয়ে দিল, এটা ইতিহাসের কথা, মানে অতীতের কথা। হ্যাঁ, সেজন্য ইডি হবে, বার্নড। পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য ফায়ার বার্নড, বার্নড। আগুনটি পুড়িয়ে দিল। কি পুড়িয়ে দিল? এই এখন দেখো, আমরা যখন এই যে ভার্বকে যখন প্রশ্ন করতেছি যে কি পুড়িয়ে দিল বা কাকে পুড়িয়ে দিল, বলেন কাকে পুড়িয়ে দিল? কি পুড়িয়ে দিল? বাড়িটি পুড়িয়ে দিল। তাহলে এখানে বাড়িটি হবে অবজেক্ট। বাড়িটি ইংরেজি কি?
হাউস পুরনো বাড়িটি। এখন হাউস একা একা বসতে পারে না, দা বসবে, এবং পুরনো যেহেতু তাহলে ওল্ড শব্দটাও আসবে। ওল্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রথমে ডিটারমিনার দা নিয়ে আসি, বার্ন দা, এরপরে অ্যাডজেক্টিভ ওল্ড, ওএলডি ওল্ড পুরানো। এখন আসবে বাড়িটি, আমাদের সেই কাঙ্ক্ষিত নাউন চলে আসলো। দ্য ওল্ড হাউস পুরানো বাড়িটি পুড়িয়ে দিল, ঠিক না? কিভাবে? সম্পূর্ণভাবে, কমপ্লিটলি। তাহলে বাক্যটি আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো, দ্য ফায়ার বার্নড আগুনটি পুড়িয়ে দিল দ্য ওল্ড হাউস পুরাতন বাড়িটি কমপ্লিটলি সম্পূর্ণভাবে। দা শব্দটা ডিটারমিনার, ফায়ার নাউন, বার্নড শব্দটা ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বার্ন। দ্য ওল্ড হাউস, দাটা ডিটারমিনার এবং ওল্ড শব্দটা অ্যাডজেক্টিভ, হাউস শব্দটা নাউন, কমপ্লিটলি শব্দটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আগুনটি পুরনো বাড়িটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দিল। দ্য ফায়ার বার্নড দ্য ওল্ড হাউস কমপ্লিটলি, আগুনটি পুরনো বাড়িটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দিল। বার্নেবল শব্দটি অ্যাডজেক্টিভ, পোড়ানো যায় এমন, এই কাগজটি পোড়ানো যায়। এবার দেখি একটা মজার কাণ্ড, বলো তো এইটা কেমন স্ট্রাকচার হবে? এই বাক্যটার স্ট্রাকচারটা কি হবে? বাক্যটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, ঠিক না? হ্যাঁ, একটু কমেন্টে লিখে দাও। লিঙ্কিং ভার্ব প্লাস কি হবে? কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট হবে এই বাক্যের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট হচ্ছে কি? এই কাগজটি, যেটা এই কাগজ সেটাই পুরানো যায়, এটা আমরা বলতে পারি না যে যেটা এই কাগজ সেটাই পুরানো যায়, এই কাগজটি পুরানো যায়, এটাকে আমরা বলতে পারি যে যা এই কাগজ তাই পুরানো যায়। তাহলে এই কাগজ আমরা লিখে দেই, এই কাগজ, এই কাগজ ইংরেজি কি? দিস। এই কাগজ ইংরেজি পেপার, দিস পেপার, এই কাগজ, এই কাগজ। এখন একটা লিঙ্কিং ভার্ব আনতে হবে, বি ভার্বের অনেকগুলো ফর্ম হয়, সেখান থেকে আমরা ইজ নিয়ে আসবো, কারণ দিস পেপার একটা একটা কাগজের কথা বলা হচ্ছে, এই কাগজ একটা কাগজের কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে ইজ লিঙ্কিং ভার্বটা নিয়ে আসলাম। ইজ, দিস পেপার ইজ কেমন? পুরানো যায় এমন, ঠিক না? তাহলে কমপ্লিমেন্ট বার্নেবল। আর এই বার্নেবল শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। তো আমরা তো জানি যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, ঠিক না? হ্যাঁ, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, লিখে দিলাম। তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। দেখো এখানে সাবজেক্ট দিস পেপার, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। দিসটা হচ্ছে কি? একটা ডিটারমিনার, ডিটারমিনার প্লাস পেপার হচ্ছে একটা নাউন। দিস পেপার, এই দিস পেপার সম্পূর্ণটা মিলে একটা সাবজেক্ট। দিস পেপার ইজ একটা লিঙ্কিং ভার্ব এবং বার্নেবল শব্দটা অ্যাডজেক্টিভ, যেটা কমপ্লিমেন্ট হিসেবে দিস পেপারের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। হ্যাঁ, গুলিয়ে যাচ্ছে না? দেখো, কমপ্লিমেন্টের কাজই হচ্ছে সে কি করবে? বাক্যের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এই দিস পেপার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বার্নেবল। দেখো এই জায়গায় এই কাগজটি, যেটা এই কাগজ সেটাই পুরানো যায় এমন, যেটা এই কাগজ সেটাই পুরানো যায়। তাহলে পুরানো যায় এইটা এই কাগজটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। পুরানো যায় যে কমপ্লিমেন্ট, এইটা এই কাগজটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেহেতু আমরা বলতে পারি যে বার্নেবল বা পুরানো যায় এই শব্দটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট এই কাগজের, দিস পেপারের একটা কমপ্লিমেন্ট, আর মধ্যে একটা লিঙ্কিং ভার্ব বসেছে। ওকে, বার্নিংলি শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব, অর্থ পুড়িয়ে বা জ্বালিয়ে, জ্বালিয়ে বা পুড়িয়ে। দেখো, সে আগুনের দিকে জ্বালিয়ে বা তীব্রভাবে তাকালো, সে আগুনের দিকে জ্বালিয়ে বা তীব্রভাবে তাকালো। এখন বার্নিংলি শব্দটা অ্যাডভার্ব, হ্যাঁ, তো এখানে সাবজেক্ট কি হবে বলো তো?
বাক্যের কর্তাকে সে, বাক্যের কর্তা। এরপরে ভার্ব কোনটা? আগুনের দিকে জ্বালিয়ে বা তীব্রভাবে তাকালো। এই যে তীব্রভাবে তাকালো, জ্বালিয়ে তাকালো বা তীব্রভাবে তাকালো। কিভাবে তাকালো? এই কিভাবে তাকালোটা হবে কিভাবে, এটা হবে অ্যাডভার্ব এবং তাকালোটা হবে কি? ভার্ব। আগুনের দিকে, কিসের দিকে? আগুনের দিকে, এটা হবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, আমরা পেলাম। এখন আমরা বাক্যটি লিখি। হ্যাঁ, প্রথমে হবে কি? সাবজেক্ট হি, সে। এরপরে আসবে ভার্ব তাকালো। তাকানো ইংরেজি হচ্ছে লুক, লুকের পাস্ট ফর্ম। দেখো তাকালো এটা পাস্টে, অতীতে করা হয়েছে, সেই জন্য পাস্ট টেন্সে লুকড হবে। লুকড, হি লুকড, সে তাকিয়েছিল। কিসের দিকে তাকিয়েছিল? আগুনের দিকে। কিভাবে তাকিয়েছিল? তীব্রভাবে বা জ্বালিয়ে, অর্থাৎ বার্নিংলি, মানে জল জল করে, তা অন্যরকম একটা ভাবে, ঠিক না? একটা কঠোরভাবে, যে জ্বালিয়ে তাকিয়েছিল তীব্রভাবে, কঠোরতা বোঝাচ্ছে। তাহলে এখানে বার্নিংলি হবে, বার্নিংলি। হি লুকড বার্নিংলি, সে জল ভাবে বা সে তীব্রভাবে তাকিয়েছিল কিসের দিকে? এখন এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। দেখো দিকে বোঝাতে টু বসে, এটা তো জানি, ঠিক না? কিন্তু এখানে আগুনের দিকে, এটা কি যাওয়া বোঝাচ্ছে? না, এটা একটা দিকে বোঝাচ্ছে, দিক। এটা আগুনের দিক, জানালার দিক, এরকমটা বোঝাচ্ছে। সেই রকম ভাবে অ্যাট হবে এখানে। অ্যাট, দিকে বোঝাতে অ্যাটও বসতে পারে। অ্যাট, এরপরে ফায়ার। ফায়ার আগুনের দিকে, তো আগুনটা যেহেতু নাউন সেহেতু তার পূর্বে একটা দা বসবে, আর ফায়ার এরপরে হয়ে গেল আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাট দ্য ফায়ার। দেখো হি লুকড, সে তাকিয়েছিল, বার্নিংলি, জ্বলন্তভাবে বা জ্বালিয়ে অথবা তীব্রভাবে, অ্যাট দ্য ফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাট দ্য ফায়ার। তাহলে হি শব্দটা প্রোনাউন, লুক ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম, বার্নিংলি অ্যাডভার্ব। হি প্রোনাউন, লুক শব্দটা ভার্বের পাস্ট ফর্ম, বার্নিংলি কি? অ্যাডভার্ব। এরপরে অ্যাট প্রিপোজিশন, দ্য ডিটারমিনার, ফায়ার নাউন। আর অ্যাট থেকে ফায়ার পর্যন্ত একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, দেখো কনজুগেশন অফ ভার্ব কি হবে? বার্ন, বার্নড, বার্নড। বার্ন হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে কি হবে? বার্নড বা বার্নড, আর পাস্ট পার্টিসিপলে বার্নড বা বার্নড। ওকে ওকে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকলো। তোমাদের যারা ছোট ভাই বোন আছে অথবা ক্লাসের যারা ক্লাসমেট আছে তাদেরকে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, এর মাধ্যমে তারা উপকৃত হবে এই ক্লাসটা করতে পেরে, অনেক কিছু জানতে পারবে। এখানে অনেক কিছু আছে ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কিত। তোমার দেখো কতগুলো সমস্যার আমরা একসাথে সমাধান করি, ঠিক না? এর মাধ্যমে আমরা কি কি করি বলতো? যে শর্ট অ্যান্ড ডিটেলস স্ট্রাকচার, যে একটা সেন্টেন্সের কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে, আর কোনটা কিসের পরে কি বসতে পারে, কি বসবে, এগুলা আলোচনা। এর সেন্টেন্সে যে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি, ডিরাইভেটিভস পড়তেছি, ওই নাউন, একটা ওয়ার্ডের কি কি নাউন হয়, কি হচ্ছে ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, এই ডিরাইভেটিভসগুলো পড়ি। আবার কনজুগেশন অফ ভার্ব, যেটা প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো এই টোটাল সমস্যাগুলো সমাধান করতেছি আমরা একটা লেসনের মধ্যে, ঠিক না? তাহলে এর মাধ্যমে তুমি যদি অন্য কাউকে সাহায্য করো, সেই সাহায্যটা আসলে তোমার নিজের ওপরেই এসে পড়ে। সৃষ্টিকর্তা সব দেখতেছে, ঠিক না? আমরা যখন কাউকে সাহায্য করি, ওই ফ্রেন্ডের, দেখো ওই ফ্রেন্ড কতটা উপকৃত হবে এই কোর্সটা পেয়ে। তাহলে আমরা এইগুলো করতে পারি। আর পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাস অতি দ্রুত পাওয়ার জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আপলোডের সাথে সাথে ক্লাসটি তোমার কাছে চলে যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।